সাম্প্রতিক সময়ের কয়েকটা গুজব সামনে এসেছে। তার মধ্যে একটা হচ্ছে রফিকুল ইসলাম সাহেব, যিনি বগুড়া ১ থেকে বিএনপির নমিনেশন পেয়েছেন। তিনি নাকি বলেছেন, "ধানের শীষ মানেই নৌকার বিজয়।" তো আমরা যখন এটা খুব দেখলাম, স্বাভাবিকভাবেই হতাশ লেগেছে যে কেন একজন বিএনপির নমিনেশন পাওয়া একজন নেতা আওয়ামী লীগের পক্ষে কথা বলবেন, বা কেন এমনটি মনে করবেন যে বিএনপি ক্ষমতায় গেলে সেটা আওয়ামী লীগেরও বিজয়। এটা তো হওয়ার খুব কথা না। যখন ভিডিও সামনে আসলো, আমরা দেখলাম যে আসলে তিনি বলেছেন যে ধানের শীষ মানেই জনতার বিজয়। অথচ সেটাকে একটু টুইস্ট করে, বা কিভাবে আমি জানি না, কোন টেকনোলজি সাহায্য নিয়ে নাকি এটা একটা সাউন্ড ডিলিউশন ছিল, I don't know। কিন্তু স্পষ্ট যখন ভিডিওটা আমরা দেখছি সেখানে জনতার বিজয় বলা আছে। অথচ সব জায়গায় কিন্তু ফটো কার্ডে ছড়ানো হলো যে তিনি বলেছেন ধানের শীষ মানেই নৌকার বিজয়। আরেকটা জিনিস দেখলাম কিছুদিন আগে, তারেক রহমান জনতা পার্টির তো সেকেন্ড ইন কমান্ড, শীর্ষ নেতৃত্বের একজন, সে অনশন করছে। অথচ একটা এআই জেনারেটেড ভিডিও বাজারে খুব ছড়ানো হচ্ছে যে যে ছেলেটা মরণাপন্ন, মারা যেতে পারে যে কোনো সময়, এরকম অসুস্থ একটা ছেলে আমরা দেখতে পাচ্ছি। আমাদের খারাপ লাগছে, তার সাথে আমাদের মতের নাও মিলতে পারে, দলের না মিলতে পারে, কিন্তু একটা ছেলে অনশনে বসেছে, স্বাভাবিকভাবেই সে একটা দাবি চাচ্ছে। সেই দাবির সাথেও আমার দ্বিমত থাকতে পারে, কিন্তু একটা ভিডিও ছড়ানো হলো যে সে বেশ গাপুস গুপুস করে কলা এবং পাউরুটি খাচ্ছে। ক্লিয়ারলি এটা একটা এআই জেনারেটেড একটা ভিডিও, এবং সেখানে সবাই এটা খুবই মজা নিচ্ছে, কেউ হয়তো বিশ্বাসও করছে। তারপরে কিছুদিন আগে মাহদি আমিন, আমরা সবাই তাকে চিনি, জনাব তারেক রহমানের একজন উপদেষ্টাদের একজন, তিনি মূলত যেটা বলেছেন, আমি ভিডিওটা শুনলাম, তার সম্পর্কে বলা হয়েছে যে তিনি অনেকটা বিএনপির যে স্ট্যান্ড সেটার এগেইনস্টে গিয়ে ডাকসুর যে নির্বাচন সেটাকে তিনি এন্ডোর্স করছেন, বা বলছেন যে এটা খুব ভালো নির্বাচন হয়েছে, বা এরকম কিছু একটা। এক্সাক্ট আমার টেক্সটটা মনে নেই, কিন্তু তার ভিডিওটা যখন আবার সামনে আসলো তখন দেখা যাচ্ছে যে তিনি বলছেন যে বিএনপির পক্ষ থেকে, ক্লিয়ারলি উনি বলছেন, বিএনপির পক্ষ থেকে এই নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ বলা হয়েছে। সেটা জেনেও তিনি ডাকসুর আমন্ত্রণে তিনি গিয়েছেন, কারণ এটা একটা রাজনৈতিক শিষ্টাচারের প্রকাশ, এবং এই চর্চাটাই তারা করতে চান। অর্থাৎ কতটা উদার হলে তিনি রাজনীতির একটা মোটামুটি একটা গুরুত্বপূর্ণ পজিশনে থেকেও তার দলের বিপরীতে যারা জয়লাভ করেছে তাদের আমন্ত্রণে তিনি একটা অনুষ্ঠানে গেলেন, এবং সেখানে সুন্দর একটা কথাও বললেন। সেখানে তিনি রাজনৈতিক শিষ্টাচারের বাণী দিলেন, কিভাবে আমরা এই টক্সিক এনভায়রনমেন্ট থেকে বের হয়ে আসতে পারি, তার একটা নজির স্থাপন করলেন। অথচ সেই ইনস্ট্যান্সটাকেও, সেই ঘটনাটাকেও টুইস্ট করে, মিথ্যা বলে, সেখান থেকে রাজনৈতিক সংকীর্ণ ফায়দা আদায়ের সেই সামান্য একটা একটা লোভ, সেটাও একটা রাজনৈতিক দল ছাড়তে পারল না। আরো এরকম ঘটনা আরো আছে, যে আমানুল্লাহ আমান বলে একটা ছেলের বিরুদ্ধে সাম্প্রতিক খুব বাঁশের কেল্লা নামক একটা পেজ থেকে তথ্য অপতথ্য যেটাই হোক, একটা ইনফরমেশন ছড়ানো হচ্ছে যে সে একটা মেয়েকে রেপ করেছে, বিএনপির এক নেতার মেয়েকে। প্রথম কথা হচ্ছে যে বিষয়টা প্রমাণিত না। দ্বিতীয়ত, যতটুকু শোনা যাচ্ছে যে ছেলেটা সেই সময় রাজশাহীতে ছিল, যে সময়ের ঘটনা বলা হচ্ছে, যে তার পক্ষে ওই যেই দিনের কথা বলা হচ্ছে সেই সময় এই ঘটনা ঘটনা সম্ভব না। সেইটা প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তাকে তো আসলে দোষী সাব্যস্ত করা যাবে না। যেটা প্রমাণিত হয়নি, জাস্ট একজন একটা কথা বলেছে, মুখের কথা, সেটা মামলা হয়েছে, মামলার রায় হবে, তারপরে এটা নিয়ে আমরা অবশ্যই কথা বলতে পারি, এবং বিএনপির মানুষ যে সবাই ফেরেশতা হবে এরকম দাবি আমাদের নেই। কিন্তু বিষয় হচ্ছে যে যে জিনিসটা প্রমাণিত না, যে জিনিসটা একটা গুজবের মতো, সেই জিনিসটা নিয়ে এত প্রচারণা করে একটা রাজনৈতিক দলকে খামাখা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা কেন? এগুলো তো গেল গুজব। এছাড়া আরো নানা রকমের মিথ্যা অপপ্রচার আছে, যেমন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেটা বলা হচ্ছে যে তার সম্পর্কে খাম্বা নিয়ে তিনি দুর্নীতি করেছেন, দুর্নীতিতে বিএনপির সময় চ্যাম্পিয়ন হয়েছে। এগুলো বহুভাবে তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ করা হয়েছে যে এগুলো সম্পূর্ণভাবে অপপ্রচার, আওয়ামী লীগের অপপ্রচার। সেই আওয়ামী লীগের অপপ্রচারগুলোই তারা নিজেদের করে নিয়েছে এবং মিথ্যা অপপ্রচারগুলো চালিয়ে যাচ্ছে। ১৫ বছরে এগুলোর কোনো প্রমাণ হয়নি, কিন্তু তারপরেও তারা এই অপ্রমাণিত মিথ্যাচারগুলো সমানে করে যাচ্ছেন। তারা দাবি করছেন যে আওয়ামী লীগের ভাষায় বিএনপি কথা বলে জামাতকে তারা ভিলিফাই করছে, অথচ তারা নিজেরা কিন্তু একদম কোট আনকোট আওয়ামী লীগের প্রচারিত মিথ্যাচার এবং সুস্পষ্ট উদ্দেশ্য প্রণোদিত যেই প্রোপাগান্ডাগুলো আছে সেগুলো তারা নিজেরা করছেন। অথচ তারা দাবি করছেন যে তাদের এগেইনস্টে বিএনপি নাকি নতুন কোনো ন্যারেটিভ আনতে পারেনি, এবং যেই কথাগুলো আওয়ামী লীগ বলতো সেই কথাগুলোই নাকি বিএনপি বলছে। অথচ আমরা স্পষ্ট দেখছি যে একের পর এক গুজবে প্রত্যেকটা ফেসবুক পোস্টের নিচে তারা কমেন্ট করছে, যেই কমেন্টগুলো থেকে স্পষ্ট বোঝা যায় তারা আওয়ামী লীগের যেই মিথ্যা বয়ান সেই জিনিসগুলোকেই তারা নতুন করে বলছেন। তাহলে এখানে আসলে কে বা কারা আওয়ামী লীগের ভাষা গ্রহণ করেছে? কে বা কারা আওয়ামী লীগের ন্যারেটিভকে প্রচার করছে? আপনারা নিজেরাই এটা বিবেচনা করবেন। এটার ভার আপনাদের কাছে থাকলো যারা আমার কথা শুনছেন। এই দলটি নাকি ইসলামিক। আমি এর আগের একটা ভিডিওতে আমি প্রশ্ন করেছিলাম বা বলেছিলাম যে জামাত শিবির সম্পর্কে বলা হয় যে তারা নাকি খুব ভালো ভদ্র মানুষের দল। তো এখন
তো দেখা যাচ্ছে যে মিথ্যাচার যারা করে তারা কি ভদ্রতা তো দূরের কথা, এটা তো ইসলামিক একটা কাজই না। আবার অনেকে কিন্তু আমার সেই পোস্টে ভিডিওর নিচে লিখেছেন যে এরা এই দলের ভেতরে ইসলামিক একটা যেহেতু চেতনা কাজ করে, ইসলামিক ভাবধারায় তারা উদ্বুদ্ধ, এই জন্য তাদের পক্ষে নাকি ভালো কাজ করাটাই কথা, ভালো হবে এটাই স্বাভাবিক তারা। কিন্তু আমরা তো দেখছি যে সেই ঘটনাটা ঘটছে না, বরং তারা ইসলামের যে মূলনীতি তার সাথে বিরোধিতা করছে। উপরে যে উদাহরণগুলো দিলাম এই উদাহরণগুলো কিন্তু গুজব ছড়ানো এবং গীবত করার উদাহরণ। গুজব সম্পর্কে হাদিসে কিন্তু স্পষ্টভাবে বলা আছে যে এই গুজব যেন মানুষ না ছড়ায়, এবং গুজব যদি কেউ ছড়ায় সেটাকে তারা দারুণভাবে এটাকে ডিসকারেজ করেছেন আরকি, গুজব ছড়ানোর যেকোনো বিষয়কে। এবং এটাকে সম্পূর্ণভাবে ইসলামের দৃষ্টিকোণ থেকে হাদিসে একদম সহিহ মুসলিম হাদিসে এটার বিরুদ্ধে অবস্থান নেওয়া হচ্ছে যে যাতে মানুষ কোনো রকমভাবে গুজব না ছড়ায়। এবং এমনটা বলা হয়েছে যে গুজব ছড়ানো না, কেউ যদি আরেকজনের কথা কোনো রকম যাচাই বাছাই ছাড়া স্বীকার করে নেয়, নাও ছড়ায়, যদি সেটাকে সে একসেপ্ট করে নেয়, এটাও কিন্তু খুবই ডিসকারেজ, এটাও খুবই খারাপ একটা কাজ হিসেবে চিহ্নিত করা আছে। আর গীবত যেটার কথা বললাম যে একের পর এক তারা গীবত ছড়িয়ে যাচ্ছে, সেই গীবত সম্পর্কে কোরআন শরীফে সূরা হুজুরাতে খুব সম্ভবত যে বলা আছে যে যারা গীবত করবে তারা যেন তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করছে, এতটাই নোংরা। তো হাদিসে আবার এটার একটা এক্সটেনশন আছে, যেখানে একজন সাহাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন যে যদি তা এই যে আমরা গীবতটা করলাম সেই গীবতটা যদি সত্য হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন যে সত্য হলে তো সত্য হলেও এটা আসলে অর্থাৎ গুজবটা মানে গীবত করা যাবে না। কারণ গীবত মানে যেটা হচ্ছে সত্য কথা সেটাই গীবত। আর যদি সেটা মিথ্যা হয় সেটার নাম বুহতান, যেটা আরো বড় অপরাধ, অনেক বড় অপরাধ। তার মানে একজন মানুষের সম্পর্কে জেনে শুনে, যদি আমি জানিও যে জিনিসটা সত্য, সেটা প্রকাশ করাও যেখানে নিষেধ আছে, সেখানে মিথ্যাচার যারা করছেন তারা নিজেদেরকে ইসলামী দল কিভাবে দাবি করেন? আর যদি তারা ইসলামী দল নাই হন বা ইসলামের মূলনীতি বা ইসলামের যেই আদর্শ সেখান থেকে যদি তারা বিচ্যুত হন, তাহলে কি এই কথা মানে তাদের সমর্থকরা কিভাবে দাবি করেন যে যেহেতু তারা ইসলামিক ভাবধারায় বিশ্বাসী, ইসলামিক আদর্শে বিশ্বাসী, এইজন্য তারা আসলে খুব ভদ্র এবং ভালো মানুষ। এটা কি ধোপে টিকে এই যুক্তিটা? তারা তো ইসলামের মূলনীতি থেকে যে বিচ্যুত, এটা তো তাদের প্রতিদিনের প্রতি মুহূর্তের কার্যকলাপে একদম সুস্পষ্টভাবে প্রমাণিত। তাহলে তারা কিভাবে ইসলামের মূলনীতি বা আদর্শের উপর ভর করে চলছে এই দাবি করা আদৌ কিভাবে সম্ভব? আর যারা ইসলামের মূলনীতির উপর ভর করে চলছে না, সেই যুক্তিতে যে বলা হচ্ছে যে তারা খুবই ভালো মানুষ, সমাজে তাদের একটা ভালো অবস্থান আছে, খুবই সৎ মানুষ, সৎ মানুষের শাসন তারা প্রতিষ্ঠা করবেন। এটা কি বিশ্বাসযোগ্য? এটা বিশ্বাস করার মানে কি যুক্তির উপরে? শুধুমাত্র তাদের একটা বিশ্বাস, তারা ইসলামী দল। এই বিশ্বাস থেকে আমরা ধরে নিব যে এই মানুষগুলো সৎ, এই মানুষগুলো ক্ষমতায় আসলে খুব সৎভাবে দেশ চালাবে। তার কি কোনো নজির বা তার কোনো প্রমাণ আছে? যে মানুষগুলো সামান্য মিথ্যাচার থেকে নিজেদেরকে হেফাজত করতে পারে না, যেই মানুষগুলো সমানে গীবত করে যাচ্ছে যেটা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তারা কিভাবে রাষ্ট্রের ক্ষমতায় আসলে বা যেকোনোভাবে ক্ষমতাশীল হলে সেই মানুষগুলো আরো বড়, আরো সহজে করা যায় এ ধরনের অপরাধগুলো থেকে নিজেদেরকে নিবৃত্ত রাখবে? এটা কি বিশ্বাস করার কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে? একটা কথা শোনা যায় যে নীল নদের পানি যেমন নীল না, জামাতে ইসলামীও নাকি সেরকম ইসলামী না। এই কথাটাই যেন তাদের কার্যকলাপ থেকে বারবার প্রমাণিত হচ্ছে। আমি অনেকবার দেখেছি যে যখন সরকারি কোনো অফিসে গিয়ে আমাকে ঘুষ দিতে হয়েছে, আমি খুবই লজ্জিত যে আমাকে ঘুষ দিয়ে কাজ করাতে হয়েছে। এটাও একটা অপরাধ। আমি স্বীকার করে নিচ্ছি যে এই কাজ আমাদেরকে করতে হয়েছে বিগত সরকারের সময়, অনেক সময় জমি জাতি সংক্রান্ত বিভিন্ন ঘটনায়। কারণ না হলে সেই কাজটা উদ্ধার করে আসাই সম্ভব হচ্ছে না। কিন্তু আমি দেখেছি যে আমি হয়তো গিয়েছি তার সাথে কথা বলতে, দেরি হচ্ছে আসতে। ফোন দিচ্ছি যে, "কেন আপনি দেরি হচ্ছে কেন ভাই? কি সমস্যা? আমার এক জায়গায় যেতে হবে।" তিনি আমাকে জানাচ্ছেন যে, "আমি নামাজ পড়ছি।" নামাজ পড়ে এসে তার এখনো অজু আছে, তার ওই প্যান্টের যেই পায়ের অংশটা সেটা এখনো গুটানো আছে, দাড়িও আছে, সেখান থেকে চুইয়ে, চুইয়ে পানিও পড়ছে। সেই অবস্থায় তিনি নিজের হাতে ঘুষটা নিচ্ছেন। তাহলে যেই মানুষটা নামাজ পড়ে, যেই মানুষটা মানে আপাত দৃষ্টিতে তাকে দেখে মনে হচ্ছে খুব ইসলামিক, সেই মানুষটা তো আসলে ইসলামিক আচরণ করছে না। এটা প্রমাণ করার আমি চেষ্টা করছি না যে যেই মানুষগুলো ধার্মিক সেই মানুষগুলো খারাপ। এটা বোঝার কোনো কারণ নাই। বরং আমি যেটা বলার চেষ্টা করছি যে, যেই মানুষটা তার নামের সাথে ইসলামী আছে, তার লেবাস হয়তো ইসলামিক, বা যার আচরণে আপাত দৃষ্টিতে তাকে ইসলামিক মনে হচ্ছে বা নিজেকে ইসলামিক দলের সমর্থক হিসেবে দাবি করছে, সে যে সবসময় ইসলামিক কাজ করবে বা ইসলামের মূল নীতিতে সে বিশ্বাস করবে বা সেই অনুযায়ী জীবন পরিচালনা করবে, সেভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সেভাবে ক্ষমতায় আসলে সে সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করবে অ্যাকর্ডিং টু দেয়ার স্টেটমেন্ট, এটা বিশ্বাস করার তো কোনো কারণ নেই। যদি তাই হতো তাহলে ওই মানুষগুলো যেগুলো নামাজ পড়ে এসে ঘুষ খাচ্ছেন তারা তো সেই কাজটা করতেন না। তাদের মাঝে তো আসলে ইসলামের মূলনীতিটা নাই। একটা ইন্টারেস্টিং স্টাডি হয়েছিল, আপনারা সার্চ করে দেখতে পারেন। ইসলামী সিটি
ইনডেক্স, ইসলামিসিটি ইনডেক্স, ISLAMICITY, ইসলামিসিটি ইনডেক্স, অর্থাৎ মানুষ কতটা ইসলামের যে মূলনীতি সেগুলো আম, ধারণ করে বা পালন করে, এটার উপরে একটা স্টাডি হয়েছিল, যেটা হোসেইন আসকারি বলে একজন প্রফেসর জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির, যদ্দূর মনে পড়ে, তিনি করেছিলেন। এবং সেই স্টাডিতে খুবই ইন্টারেস্টিং, বিভিন্ন দেশের মানুষের উপর সেই স্টাডি করে দেখা গেল যে টপ পজিশনে যেই কোনো কোনো মুসলিম দেশ নেই, কিন্তু সেখানে প্রথম স্থান অধিকার করেছে নেদারল্যান্ড, দ্বিতীয় স্থানে আছে সুইডেন, তৃতীয় স্থানে আছে সুইজারল্যান্ড, চতুর্থ স্থানে আছে নিউজিল্যান্ড, তারপরে ডেনমার্ক, তারপরে ফিনল্যান্ড। এভাবে সব একের পর এক প্রায় অনেকগুলো, মানে 30-40টা পজিশন পর্যন্ত সব হচ্ছে মুসলিম প্রধান কোনো একটা দেশও নেই, এগুলো একটাও মুসলিম দেশ না। মুসলিম দেশের মধ্যে 39তম অবস্থানে, সবার আগে মুসলিম দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো স্কোর করেছে হচ্ছে কাতার। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে যে ইসলামের যে মূলনীতি, সেটা যে ইসলাম নামধারী মানুষরাই যে সবচেয়ে বেশি পালন করবেন, বা ইসলামিক দল নাম নিয়ে রাস্তায় নেমেছেন বলে যে তারা খুব সৎ হবেন, ভালো আচরণ করবেন, ভালো মানুষ হবেন, এই যে একটা ধারণা প্রচার করার বা প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে, এইটা সম্পূর্ণভাবে ভুল। এটা যদি সত্য হতো, তাহলে হয়তো সৌদি আরব কি কাতার বা ইরাক, হয়তো আফগানিস্তান, এসব দেশের মানুষরা ওই ইসলামিসিটি ইন্ডেক্সে সবার উপরে স্থান করে নিত, কিন্তু সেটা তো হয়নি। আর্থার শোপেনহাওয়ারের একটা ফিলোসফি দিয়ে তিনি বলেছিলেন যে খুব ভালো মানুষ হওয়ার বা খুব ভদ্র হওয়ার যেই ব্যাপারটা, সেটাকে তিনি বলেছিলেন এটার কোনো প্রয়োজন নেই, বা এটার আসলে কোনো দরকার নেই, বা এটাকে তিনি আসলে খুব, যে আমরা যেভাবে এটাকে মূল্যায়ন করি বা বড় মনে করি, একজন ভালো মানুষ হওয়া, ভালো ব্যবহার করা, এই বিষয়গুলোকে তিনি নাকচ করে দিয়েছিলেন। কেন? আপনার আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এই লোকটা তো খুবই সিনিক্যাল, এই মানুষটা আসলে ভালো কিছু চায় না। না, তিনি বলেছিলেন যে মোরালিটি কামস ফ্রম উইদিন। একটা মানুষের মোরালিটি আছে কিনা, সেটা কেবলমাত্র তার মাথার মাঝখানে ওই সিজদা দিতে দিতে কালো দাগ পড়ে গিয়েছে কিনা সেটা দিয়ে বোঝা যায় না। তার মোরালিটি তার নিজের অন্তরের একটা বিষয়। এই কারণে আমরা যারা আহ, মানে হয়তো এই মুহূর্তে বিএনপির পক্ষে আমরা বলছি, বিএনপির পক্ষে বলছি বলে তার মানে এই নয় যে আমি বিএনপির চিরকাল তাকে সমর্থন করব বা বিএনপির সব কাজকে আমি ভালো বলবো, এরকম অন্ধত্ব আমাদের মাঝে নেই। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা বুঝি, যে এই প্রেক্ষাপটে যেখানে আওয়ামী লীগ সিন থেকে বিদায় নিয়েছে, আমাদের একটা রাষ্ট্র দরকার, এরকম পজিশনে আপাত দৃষ্টিতে বিএনপিকে একমাত্র অপশন বলে মনে হচ্ছে আমাদের কাছে। এবং সেই পরিস্থিতিতে আমরা কিন্তু কিছুদিন আগে যখন সাদিক কায়েমের বিরুদ্ধে অপপ্রচার চালানো হলো, কম্প্রোমাইজ একটা বাজে ছবি তার চেহারার সাথে মিল করে বা যেভাবেই হোক সেটা জেনারেট করে ছড়ানো হচ্ছিল, খুবই অশ্লীল বাজে একটা ছবি। আমরা সবাই, আমি নিজে লিখেছি আমার ফেসবুক পেজে যে এই কাজগুলো প্লিজ করবেন না, এবং তারপরে সেটা ছড়ানো বন্ধ হয়ে গিয়েছে। আমরা বিষয়টাকে রাজনৈতিকভাবে দেখিনি, আমরা দেখেছি যে একটা অন্যায়। সাদিক কায়েমকে আমার দেখে মনে হয় না তার সাথে আমার আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকতে পারে, তার কথা বা কথার সাথে আমার অমিল থাকতেই পারে, কিন্তু সেই ছেলেটা এরকম একটা অপকর্ম করেছে এটা আমি বিশ্বাস করি নাই, বা এটা যদি সে করেও থাকে সেটা প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত এটা ছড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য আমার কাছে মনে হয়নি। তো এই জন্য এটা আমাদের মোরালিটিতে লেগেছে যে আমাদের দলের বা অন্য একটা যে দলকে আমি এই মুহূর্তে সমর্থন করছি, সেই দলের কেউ এটা ছড়াবে, এটাকে আমরা প্রতিবাদ করেছি, যেখানে দেখেছি প্রতিবাদ করেছি, এবং এটা থেকে এই দলের সদস্যরা বিরত থেকেছে। যখন ভিন্ন দলের এনসিপির এক নারী নেত্রী অস্ট্রেলিয়াতে বসবাস করেন, তার পোস্টে অশ্লীল ভাবে অনেকে আক্রমণ করেছেন, আমি নিজে সেটার বিরুদ্ধে কথা বলেছি। কারণ এটা কোনো রাজনৈতিক বিষয় না, এটা একটা মোরালিটির বিষয়, আপনার নৈতিকতার বিষয়। তো আপনার নৈতিকতা আপনার রাজনৈতিক দলের সাথে ইসলাম আছে কিনা তার উপর নির্ভর করে না, এটা সম্পূর্ণভাবে আপনার একটা ব্যক্তিগত আম, আম, মানে চর্চার বিষয়, আপনি ব্যক্তিগতভাবে কেমন, সেরকম বিষয়। আর মোরালিটি যদি না থাকে, আপনার কাছে যদি মনে হয় যে নামে একটা দলের নামে ইসলাম আছে বলে সেই মানুষগুলো ভালো করবে, তাহলে কেবলমাত্র তারা দলের নির্দেশ পালন করে হয়তো কিছুক্ষণ ভদ্র আচরণ করবে, আবার সেই দলের নির্দেশ পালন করেই সে কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডে সে লিপ্ত হবে, সে গণহত্যায় লিপ্ত হবে, অতীতে যেভাবে এই ধরনের ঘটনা ঘটেছে। অর্থাৎ তার ভেতরে তো মোরালিটি নেই, সে কেবলমাত্র নির্দেশ ফলো করছে। তার ভেতরে যে সততা, দেশপ্রেম, সত্যবাদিতা, এগুলো যে একটা ভার্চু, সেই ভার্চুগুলোকে তো সে কখনো ইন্টারনালাইজ করেনি। তার কাছে কেবলমাত্র নির্দেশ পালনটাই মুখ্য, সে নির্দেশ পালন করে। তাকে যখন ভদ্রভাবে চলতে বলা হয়েছে সে ভদ্রভাবে চলছে, যখন তাকে গুজব ছড়াতে বলা হয়েছে সে গুজব ছড়াচ্ছে। আমার তো মনে হয় না বিএনপির একজন মানুষ যে সত্যিকার অর্থে সৎ, তাকে যদি তার নেতা প্রথম কথা এ ধরনের নির্দেশ দেবে না বলে আমার বিশ্বাস, এবং দিলেও বিএনপির একজন নেতা, যেহেতু সে অন্ধভাবে কোনো কিছুকে সমর্থন করে না, সে গুজব ছড়াবে না, সে মিথ্যা কথা বলবে না। যদি সেটা তার ব্যক্তিগত চর্চা হয় তাহলে সে বলবে, কিন্তু দলগতভাবে সে কখনোই মিথ্যা কথা বলবে না, মিথ্যাচার করবে না, গুজব ছড়াবে না। কিন্তু জামাত বা এই জাতীয় যেই ক্যাডার ভিত্তিক দলগুলো, যেই দলগুলো
তার দলের নির্দেশ ফলো করে ব্লাইন্ডলি, সেই দলগুলোর দ্বারা আপনাদের সমূহ ক্ষতির সম্ভাবনা আছে। অতীতে তাদের দ্বারা ক্ষতির সম্ভাবনা ছিল এবং ঘটেছে। মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে কারণ সেই মানুষগুলোর মধ্যে কোনো রিমোর্স নেই। তারা কেবলমাত্র ব্লাইন্ডলি অর্ডার ফলো করেছে। ভবিষ্যতেও কিন্তু এরকম হতে পারে। কাজেই তারা ইসলামিক যে নাম বা লেবাস বা একটা আবহ তৈরি করে আপনার সামনে আসছে এবং সেটাতে আপনি ভুলে গিয়ে মনে করবেন যে এই মানুষগুলো আসলে খুবই সৎ, খুবই ভালো। এরকম মনে করার কোনো কারণ নেই। তাদের দ্বারা সৎ লোকের শাসন তারা প্রতিষ্ঠা করবেন বলছেন। কিন্তু সেটা যে তারা করবেন বা করতে পারবেন বা করার মতো আর্থসামাজিক প্রেক্ষাপট তারা তৈরি করতে পারবেন, সে ধরনের কোনো লক্ষণ আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পারতাম যদি তাদের কথা এবং কাজের মধ্যে মিল থাকতো। যদি দেখতাম যে তারা ইসলামী দল করে, তারা মিথ্যা কথা বলে না, তারা গুজব ছড়ায় না, তারা অপপ্রচার করে না, তারা অন্যায় করে না, তারা গালি দেয় না, তাহলে বোঝা যেত যে ঠিক আছে, তারা অন্তত যে কথাগুলো বলছে, ইসলামে যে কথাগুলো আছে, যেহেতু তারা ইসলামিক দল, ইসলামের ভাব আদর্শের সাথে তাদের একটা মিল বা একটা অ্যালাইনমেন্ট আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সেটাও আমরা দেখতে পাচ্ছি না। তাহলে কিভাবে, কোন যুক্তিতে, কি প্রক্রিয়ায় আমরা বিশ্বাস করব যে এই মানুষগুলো আসলে সৎলোকের শাসন প্রতিষ্ঠা করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে এবং দেশকে সত্যিকার অর্থে একটা ভালো কিছু, ভালো শাসন উপহার দেবে?